প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাসরাত আহমেদ, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমরা প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের নিকট, যার নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমাদের এই অনলাইন ক্লাস, এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিভাগীয় প্রধানের নেতৃত্বে পরিচালিত এই অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স ফিশারিজ গ্রুপ, তোমাদের সাথে বেশ কয়েকটি ক্লাস আমার হয়েছে। আমাদের সাবজেক্ট কোড হলো 313119, এবং আমাদের সাবজেক্ট টাইটেল হলো ফিজিওলজি, ফিশ লিমনোলজি এবং ওশেনোগ্রাফি। আমরা ফিজিওলজি নিয়ে আলাপ করছি, ক্লাস করছি বেশ কয়েকটি। চলো আমরা আমাদের সাইডে যাই। সেখানে আমরা আজকে আমাদের টপিক হলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্সেস অন অ্যাকুয়াটিক অর্গানিজম। আমরা এখানে যেটা হলো যে স্বাদু পানির বাস্তুতন্ত্রের ভৌত বৈশিষ্ট্য এবং জলজ পরিবেশের উপর এই বৈশিষ্ট্যের প্রভাব। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। তোমরা এগুলো কিছু কিছু জানো, হ্যাঁ, ভৌত বৈশিষ্ট্য কী, একটা বাস্তুতন্ত্রের ভৌত বৈশিষ্ট্য কী থাকে। যেহেতু আমরা জলজ বাস্তুতন্ত্র পড়েছি এবং এখানে মেনশন করা আছে যে স্বাদু পানির, হ্যাঁ, স্বাদু পানির বাস্তুতন্ত্র। এর আগে আমরা স্বাদু পানির বাস্তুতন্ত্রে আমরা একটি পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু পড়াইছি তোমাদের, ঠিক আছে। এবং সেখানে আমরা প্রবাহমান পানির বাস্তুতন্ত্র নিয়ে কথা বলেছি। তাই সেই যে বাস্তুতন্ত্রে তার ভৌত বৈশিষ্ট্যগুলো, তাহলে আমি একটু বলি যে ফ্রেশ ওয়াটার refers to the water found in lakes, ponds, streams and any other body of water other than the sea. It supports a range of plant and animal ecosystem whose competition is shaped by the availability of food, oxygen, temperature and sunlight. এখানে ফ্রেশ ওয়াটার তাকেই বলা হচ্ছে, জলাশয় তাকেই বলা হচ্ছে যেটা হলো তোমার লেক, পন্ডস, হ্যাঁ, পুকুর, বিল, লেকস এবং স্ট্রিমস, স্রোতস্বিনী, তাদেরকে সেই সব জলাশয়কে বোঝানো হয়েছে, এক্সেপ্ট সাগর, সি ব্যতীত। তাহলে আমরা স্বাদু পানির বাস্তুতন্ত্রের যে প্রধান যে উপাদান পানি, এবং পানির সাথে থাকে কি, পানির সাথে মাছসহ জলজ জীবগোষ্ঠী, সব ধরনের জৈবিক কর্মকাণ্ডকে নিয়েই কিন্তু কর্মকাণ্ড যে পানি তাকে নিয়েই এটা গঠিত। এই পানির যে ভৌত গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ জলজ জীবগোষ্ঠীর উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলে, ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে জলজ চাষ যে অ্যাকুয়াকালচার এবং পানির উৎপাদনশীলতায় এই সব বৈশিষ্ট্য কার্যকর ভূমিকা রাখে, অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো ছাড়া, এই ভৌত বৈশিষ্ট্যগুলো ছাড়া পরিবেশ অক্ষুণ্ণ থাকে না। এই জন্য এইসব বৈশিষ্ট্যকে তোমার প্রভাবক বা নিয়ামক বৈশিষ্ট্য হিসাবে আমরা অভিহিত করতে পারি। স্বাদু পানির এই বৈশিষ্ট্যগুলো কী, তাহলে আমরা একটু উল্লেখ করি। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা যে টপিকস নিয়ে আমার আলোচনা, সেটা হলো যে ভৌত বৈশিষ্ট্য, স্বাদু পানির বাস্তুতন্ত্রের ভৌত বৈশিষ্ট্য বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এবং এই বৈশিষ্ট্যগুলা জলজ জীবের উপর কী প্রভাব ফেলে। জলজ জীব বিশাল ব্যাপার, সেখানে মাছ, মাছ বিভিন্ন প্রকার জলজ জীব থাকে। তাহলে এই ভৌত উপাদানগুলো যেমন হলো কালার অফ ওয়াটার, পানির বর্ণ। এই যে ভৌত বৈশিষ্ট্য যে পানির বর্ণ, এটা জলজ পরিবেশে বা জলজ জীবের উপর কী প্রভাব বিস্তার করে সেটা আমরা দেখব। হ্যাঁ, যে সব কিন্তু স্বাদু পানির বর্ণ একরকম হয় না। তোমরা দেখতে পাও, তোমরা কিন্তু অনেক পুকুর বা হ্রদ, হ্যাঁ, কিংবা কোনো জলাশয়ে তোমরা এগুলো দেখতে পাও, খেয়াল করলে দেখতে পাবা যে স্বাদু পানির জলাশয়ের অবস্থান এবং পানিতে দ্রবীভূত যে বিভিন্ন উপাদান আছে,
তার উপর নির্ভর করে পানির বর্ণ হয়। যেমন স্বাদু পানির জলাশয়ের যদি তলদেশ যদি কর্দমাক্ত হয়, কাদাযুক্ত হয়, তাহলে পানির বর্ণ কিন্তু ঘোলা হবে। ঠিক আছে। অন্যদিকে যদি এই পাথুরে বা বালুকাময় তলদেশ থাকে, তাহলে ওই জলাশয়ের পানি স্বচ্ছ থাকে। এটা তোমরা নিজেরও দেখেছো, না দেখলেও দেখবে। ঠিক আছে, যে কর্দমাক্ত থাকলে কীরকম হয়, নিচে বালুকা বা পাথুরে অবস্থা থাকলে স্বচ্ছ থাকে। আবার পানিতে যদি তোমার নাইট্রেটের পরিমাণ কম হয়, তাহলে সেই পানি হলুদাভ হয়। ঠিক আছে, আমরা হলুদাভ অনেক ধরনের পানি কেন হয় সেটা হয়তো আমরা অনেকে জানি না, যে পানিতে নাইট্রেটের পরিমাণ যদি কম হয়, তাহলে মনে করবা যে এটা হলুদাভ হলে মনে করবা যে এখানে নাইট্রেটের পরিমাণ কম। ফসফরাসের পরিমাণ কম হলে পানি কালচে বর্ণ ধারণ করে। ফসফরাসের পরিমাণ কম হলে কালচে বর্ণ ধারণ করে। পানিতে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, তাহলে পানি ধূসর বর্ণ ধারণ করে। এগুলো আমাদের হয়তো নলেজ এতটা নাই, আমরা মাস্টার্স করতে আসছি, আমরা জানবো অন্তত এগুলো। পানিতে জৈব উৎপাদকের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে পানি হালকা সবুজ বর্ণ ধারণ করে। ঠিক আছে, তাহলে আমরা কালার অফ ওয়াটার, যে বিভিন্ন পানিতে দ্রবীভূত বিভিন্ন উপাদানের কারণে পানির কালারে পরিবর্তন হয়। এই যে এই পানির কালারগুলো কীভাবে জলজ জীবের উপর প্রভাব বিস্তার করে, সেটা আমরা আবার জানবো। ইনফ্লুয়েন্সার সাথে আমাদের আসে ইনফ্লুয়েন্স। সেখানে প্রভাবটা দেখব যে রাসায়নিক যে পদার্থ আমরা বললাম, কার্বন ডাইঅক্সাইড বললাম, আমরা ফসফরাস বললাম, আমরা নাইট্রেট বললাম, এদের উপস্থিতির কারণে পানির স্বাভাবিক বর্ণ যেটা থাকে সেটা পরিবর্তিত হয়ে যে জলজ উৎপাদনশীলতার উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে, এটা নেগেটিভ প্রভাব ফেলে। অন্যদিকে আবার পানির বর্ণ স্বাভাবিক বা হলুদাভ সবুজ হলে তার স্বাদু পানির জলাশয়ে অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে। তাহলে পানির যখন বিভিন্ন কেমিক্যালসগুলো যখন বেশি বা কম থাকে, তখন সেটা পানির জলজ পরিবেশের উৎপাদনশীলতায় কিন্তু ব্যাঘাত ঘটায়। আবার ওদিকে পানির বর্ণ যদি স্বাভাবিক, যেটা আমরা পানির বর্ণ জানি সেটা, বা একটু হলুদাভ যদি হয়, হালকা হলুদ সবুজ বর্ণের হয়, তা হলুদ সবুজ বর্ণের হয় কেন? জৈব উৎপাদকের সংখ্যা পরিমিত মাত্রায় যখন থাকে, ঠিক মতো মাত্রায় যখন থাকে জৈব উৎপাদকের সংখ্যা, তখনই কিন্তু একটু হালকা সবুজ বর্ণ ধারণ করে। সেটা পানির উৎপাদনশীলতা একটা ইতিবাচক প্রভাব রাখে। ঠিক আছে, তাহলে আমরা পানির বর্ণ কেন বিভিন্ন রকম হয় এবং বিভিন্ন রকম বর্ণের প্রভাব প্রাণীর উপর, জলজ জীবের উপর কী প্রভাব ফেলে, সেটা আমরা জানলাম। এরপর আসে ডেপথ অফ ওয়াটার। ডেপথ অফ ওয়াটারে যেটা হলো যে ডেপথ অফ ওয়াটারে কী হলো, ডেপথ অফ ওয়াটারে হলো যে পানির গভীরতা। পানির গভীরতা, এখানে পানির গভীরতা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা আছে একটু। তাহলে পানির গভীরতা একটা পানির একটা অন্যতম একটা ভৌত বৈশিষ্ট্য, একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা ভৌত বৈশিষ্ট্য, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানতেছি। স্বাদু পানির জলাশয়ে পানির গভীরতা পানির সার্বিক পরিবেশের পরিবর্তন ঘটায়। গভীরতা কম কিংবা বেশি কিংবা ঠিক একদম যথার্থ, সেটা তোমার পানির বৈশিষ্ট্যের উপর বিরাট প্রভাব ফেলে। স্বাদু পানির জলাশয়ের যদি গভীরতা কম থাকে, তাহলে পানিতে সূর্যালো অনেক দূর পর্যন্ত প্রবেশ করতে পারে। এর ফলে পানি গরম হয়ে যায়। পানির গভীরতা কম থাকলে সূর্যালো কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায়, গভীরতা শেষ পর্যন্ত প্রায় পৌঁছায়, তখন পানি গরম হয়। অন্যদিকে আবার যদি গভীরতা বেশি হয়, তাহলে সূর্যালোক একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত পৌঁছে, ওই পর্যন্ত যেতে পারে না। এবং জলাশয়ের তলদেশের যে পানি, তার ধরন আর উপরিভাগের পানির যে ধরন বা প্রকৃতি, সেটা কিন্তু ভিন্ন হয়। কারণ গভীরতা যখন বেশি থাকে, তখন সূর্যালোক একটা নির্দিষ্ট জায়গায় পর্যন্ত পৌঁছে, সেই অঞ্চলের পানি গরম থাকে, কিন্তু তলদেশের পানি আবার ঠান্ডা থাকে। সুতরাং দুই অঞ্চলের পানির প্রকৃতির মধ্যে একটা ধরনের মধ্যে একটা তফাৎ থাকে, বুঝছো? তাহলে এবং কী হয়, সাধারণত কী হয়, বাণিজ্যিক জলজ চাষের ক্ষেত্রে স্বাদু পানির গভীরতাও 1.5 মিটার থেকে 3 মিটার পর্যন্ত হওয়া দরকার, যদি তোমার বাণিজ্যিক চাষ করা হয়, জলজ চাষের জন্য।
মাছ চাষের জন্য 2 মিটার গভীরতা উত্তম হিসাবে আমরা জানি। 2 মিটার গভীরতা আমরা যখন তোমরা অ্যাকুয়াকালচার পড়েছো বা পড়ছো, সেখানে তোমরা মাছ চাষ দেখতে পাচ্ছ, সেখানে 2 মিটার পর্যন্ত গভীরতা সবচেয়ে উত্তম। আর এই পানির গভীরতা কিভাবে জলজ জীবের উপর প্রভাব বিস্তার করে সেটা আমরা একটু দেখি। যে এই যে পানির স্বাদু পানির জলাশয়ের উৎপাদনশীলতায় পানির গভীরতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা জলজ জীবের উপর একটা প্রভাব বিস্তার করে। পানির গভীরতা কম হলে সূর্যের আলো পানির তাপমাত্রা বৃদ্ধি পায়। গভীরতা কম হলে সূর্যের আলোটা বেশি পৌঁছায়। এর ফলে পানি জীব উপাদানের জীবন ধারণ কিন্তু একটা হুমকির সম্মুখীন হয়, কারণ সব পানি গরম, সুতরাং এটা জীবের জন্য ক্ষতিকর। আবার তাপমাত্রা পানি দূষণের অন্যতম কারণ। আবার যদি গভীরতা বেশি হয় তাহলে তলদেশীয় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। এর ফলে একদিকে যেমন পানিতে অক্সিজেনের অভাব ঘটে, অন্যদিকে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয়। এই অবস্থায় জীবপুষ্টির জন্য এটা বসবাসের তার জীবন ধারণের জন্য ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই বেশি কম গভীরত জলজ জীবের জন্য খারাপ, আবার বেশি গভীরত জলজ জীবের জন্য ক্ষতিকর। তাহলে আমরা পানির গভীরতার গুরুত্বটা দেখলাম জলজ জীবের জন্য। পানির স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি অফ ওয়াটার, পানির স্বচ্ছতা। এখানে পানির স্বচ্ছতা বলতে কি বোঝায়? এটা একটা ভৌত বৈশিষ্ট্য। পানিতে দ্রবীভূত যে জৈব পদার্থের পরিমাণের উপর পানির স্বচ্ছতা নির্ভর করে। পানিতে দ্রবীভূত যে জৈব এবং অজৈব পদার্থ আছে তার উপরে নির্ভর করে পানির স্বচ্ছতা। দ্রবীভূত পদার্থের পরিমাণ যত কম হবে ততই পানির স্বচ্ছতা বৃদ্ধি পাবে। জৈব এবং অজৈব পদার্থের পরিমাণ যতই কম হবে দ্রবীভূত অবস্থায়, ততই স্বচ্ছতা বাড়বে। স্বাদু পানির জলাশয়ের ভূপ্রকৃতি, মাটির ধরন, স্রোত প্রভৃতির উপর এই পানির স্বচ্ছতা নির্ভর করে। অনেক সময় পানির উপরের স্তরের অতিরিক্ত উদ্ভিদ প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদনের ফলে পানির স্বচ্ছতা হ্রাস পায়। তাহলে আমরা পানির স্বচ্ছতা দেখলাম যে বিভিন্ন জৈব অজৈব পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, এবং যতই এদের পরিমাণ কম থাকবে স্বচ্ছতা তত বেশি থাকবে। এবং পানির জলাশয়ের ভূপ্রকৃতি, মাটির ধরন প্রকৃতি এবং স্রোত প্রকৃতির উপর নির্ভর করে। এর প্রভাব পরিবেশ বলো আর জলজ জীবের উপর কীভাবে পড়ে? পানির স্বাভাবিক স্বচ্ছতা জলজ চাষ বা অ্যাকুয়াকালচার এবং প্রাথমিক উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে। পানির যে স্বাভাবিক স্বচ্ছতা সেটা নির্ভর করে, কারণ স্বচ্ছ পানিতে সূর্যালোকের প্রকাশটা বেশি হয়। পানির অস্বচ্ছতা বা ঘোলাক্ত যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে আলোর অভাব দেখা দেয়। সেখানে অবভিয়াসলি অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলে কি হয় যে পানিবাসী বা জলজ যে প্রাণী তাদের বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়। ঠিক আছে? ঘোলা পানিতে জলজ উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, সুতরাং খাদ্য উৎপাদনে ব্যাহত হয় ঘোলা পানিতে। অনেক সময় ঘোলা পানিতে প্রজনন কাজেরও ব্যাঘাত ঘটে। তাহলে পানির স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি অফ ওয়াটার জলজ জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত স্বচ্ছ হবে তত তাদের জীবনযাত্রা সহজ এবং সমৃদ্ধ হবে। এরপর আসে ওয়াটার কারেন্ট, পানির স্রোত। এই পানির স্রোত একটা ভৌত বৈশিষ্ট্য। স্থির পানিতে আমরা তো স্বাদু পানি পড়ছি, কিন্তু স্বাদু পানিতে লোটিক এবং লেন্টিক হ্যাবিটেট এরা। তা এই যে স্থির পানিতে স্রোতটা কম থাকে। আমরা পুকুরে স্রোত দেখি না। প্রবাহমান পানিতে স্রোতটা থাকে, এবং এই প্রবাহমান পানির জলাশয়ের প্রকৃতি তোমার স্রোতের উপর নির্ভর করে। স্রোত থাকায়
কি হয়, প্রবহমান পানির তাপমাত্রা, মিশ্রণ প্রক্রিয়া এবং এখানকার জীবগোষ্ঠী অভিযোজনগত ভিন্নতা দেখা যায়। তাই স্থির পানি এবং স্রোতযুক্ত পানির যে বসবাসকারী জীবদের মধ্যে অভিযোজন ক্ষমতাটা ভিন্ন ধরনের। এর ফলে কি হয়, এই পানির স্রোত জীবের উপর জলজীবগুলোর উপর কীভাবে প্রভাব বিস্তার করে আমরা একটু দেখি। যে পানির ঘনত্ব বেশি হয়, জলজীবের উপর স্রোতের প্রভাব অনেক শক্তিশালী। স্রোতযুক্ত যে পানির গ্যাস, খনিজ পদার্থ ছোট জীবের বিস্তারকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো কার্প জাতীয় মাছের প্রজননটা একটা অন্যতম প্রভাবক হলো স্রোত। স্রোত ছাড়া কিন্তু হবে না, সেটা তুমি আর্টিফিশিয়ালি করো আর নর্মালি হয়। স্রোতের মাধ্যমে পুষ্টির জন্য প্রয়োজনীয় জৈব উৎপাদন ধাবিত হয় এবং জলাশয়ের প্ল্যাঙ্কটনের উৎপাদন মাত্রা বৃদ্ধির জন্য তোমার স্রোত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসে লাইট বা আলো। লাইট আমরা কি দেখি? লাইট আমরা সবাই জানি যে এটা জলজ জীব কিংবা যে কোনো জীব, উদ্ভিদ কীভাবে এই সূর্যালোকের উপর আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সূর্যের আলো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জীবকুলের শক্তির উৎস হিসেবে কাজ করে। যেমন সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, আমরা সেই খাদ্য প্রাণীরা খাই। স্বাদু পানির জলাশয়ের পানিতে সূর্যালোকের প্রতিফলন ক্ষমতা, প্রবেশ্যতা এবং তীব্রতার মাত্রা সূর্যের উপর এবং জলাশয়ের উপর নির্ভরশীল, জলাশয়ের অবস্থানের উপর নির্ভরশীল। আর এই যে জলজ জীবের জীবন প্রবাহের জন্য পর্যাপ্ত এবং পরিমিত আলোর উপস্থিতি কিন্তু দরকার। সাধারণত সূর্যালোকের 90% পানিতে প্রবেশ করে। সূর্যালোকের লাল রশ্মি থাকে, যেটা লাল রশ্মি বের হয় সেটা 4 মিটার গভীরতায়, কমলা রশ্মি যেটা থাকে সেটা 20 মিটার গভীরতায় পরিশোষিত হয়। অন্যদিকে যে হলুদ রশ্মি সেটা পানির 20 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। আবার সূর্যালোকের যে সবুজ রশ্মি সেটা 80 হইতে 100 মিটার এবং নীল রশ্মি 100 মিটারের বেশি গভীরতায় প্রবেশ করতে পারে। আমরা সাধারণত জানি যে 200 মিটার পর্যন্ত সূর্যালোক প্রবেশ করতে পারে, 200 মিটারের বেশি কিন্তু গভীরতায় কিন্তু সূর্যালোক প্রবেশ করতে পারে না। তার মধ্যে আবার একটা ভেরিফিকেশন আছে, দেখা যাচ্ছে যে লাল রশ্মি কতটুকু যেতে পারে, হলুদ রশ্মি কতটুকু যেতে পারে, সবুজ রশ্মি কতটুকু যেতে পারে। এটা যেহেতু আমরা মাস্টার্সের তোমরা স্টুডেন্ট, তোমরা এই ভেরিয়েশনগুলো একটু দেখবা। এবং কমন ভেরিয়েশন যেটা কমন জিনিস যেটা যে 200 মিটার বেশি গভীরতায় সূর্যালোক যেতে পারে না, সেটা ঠিক আছে, কিন্তু ওগুলো আমাদেরকে একটু জানতে হবে। আলোর প্রাপ্যতার তারতম্যজনিত কারণে জলজ পরিবেশ পরিবর্তিত হয়, জীবগোষ্ঠীর উপর অভিযোজনিক বৈশিষ্ট্য দেখা দেয়। এর প্রভাবে কি হয়? এর প্রভাবে কি হয় যে সবুজ উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, সেই খাদ্য পরবর্তীতে তোমার জলজ প্রাণী এটা গ্রহণ করে, এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, এবং পর্যাপ্ত আলোর অভাবে কিন্তু পুষ্টিচক্রের বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, যে পুষ্টিচক্রের ফুড সার্কেলের বাধাগ্রস্ত হয়। পর্যাপ্ত সূর্যালোকে প্ল্যাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে উৎপাদক হিসেবে তারা কাজ করে, সেখানে তোমার পর্যাপ্ত সূর্যালোক লাগবে। এবং মাছ সহ যে কোনো জলজ প্রাণী আছে তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূর্যালোকের উপর নির্ভরশীল। কিছু প্রাণী আছে যে চলনের দিক পরিবর্তনে আলোর কিন্তু বিশেষ ভূমিকা থাকে। এই ধরনের চলন কী বলি আমরা? এই ধরনের প্রতিক্রিয়া প্রদর্শনকে আমরা বলি ফটোটেক্সিস। এই ফটোটেক্সিস কেউ আলোর দিকে চলে, সেটা পজিটিভ ফটোটেক্সিস, কেউ আবার আলোর বিপরীতে চলে, সেটা নেগেটিভ ফটোটেক্সিস। আমাদের এই ধারণাটা আছে। তাপমাত্রা, টেম্পারেচার। এরপর আসে টেম্পারেচার একটা পানির একটা অন্যতম ভৌত বৈশিষ্ট্য।
তাপমাত্রার প্রভাবে কি হয়? জলীয় পরিবেশের প্রকৃতি বিশেষভাবে পরিবর্তিত হয়। এই পরিবর্তন ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হইতে পারে, তাই না? তাহলে স্বাদু পানির জলাশয়ের উপর পতিত সূর্যালোক তোমার সূর্যালোকই হলো পানির তাপমাত্রা প্রধান উৎস। সূর্যালোক থেকে যে তাপমাত্রাটা, যে আলোটা পড়ে, সেটাই হলো, সেই সূর্যালোকই হলো পানির মেইন তাপমাত্রা। স্বাদু পানির জলাশয়ের অবস্থান, প্রকৃতি, জলবায়ু এবং প্রকৃত ঋতুভেদে পানির তাপমাত্রা পরিবর্তন ঘটে। হ্যাঁ, তাহলে আমরা এই তাপমাত্রা গ্রহণের ক্ষমতা অনুযায়ী জলজ প্রাণী, যে ইউরোথার্মাল যারা খুব বেশি তাপমাত্রা সইতে পারে, স্টেনোথার্মাল যারা কম তাপমাত্রা সইতে পারে, এইভাবে ভাগ করা হয়। হ্যাঁ, তাহলে এই তাপমাত্রা হলো তোমার একটা বিরাট ভৌত বৈশিষ্ট্য, যার উপর জীবকুল সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই তাপমাত্রা যদি তোমার 10 ডিগ্রি হতে 48 ডিগ্রি তাপমাত্রা হয়, সব জলজ প্রাণী কিন্তু বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এই তাপমাত্রা সূর্যালোক যে পড়ে, সেটি হলো তাপমাত্রা। আর এই তাপমাত্রা 10 হইতে 48 থেকে বাঁচতে পারে, বিপাকীয় কার্যাবলীও সুন্দরভাবে প্রদর্শন করতে সক্ষম হয়। আর বেশি কম হইলে জীবকুলের জীবন হুমকির সম্মুখীন হয়ে যায়। তাহলে আমাদের এই তাপমাত্রা একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এর প্রভাবে কি হয়? যদি তোমার পানির তাপমাত্রা পরিমিত অবস্থায় না থাকে, তাহলে জলজ জীবের জৈবিক প্রক্রিয়াগুলি বাধাগ্রস্ত হয়। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে মাছের খাদ্য গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। এর ফলে বৃদ্ধি এবং বিকাশ দ্রুত হয়। আর তাপমাত্রা হ্রাস পেলে ঠিক এর বিপরীত হয়, বৃদ্ধি এবং বিকাশ ঘটে না, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সম্পূর্ণ হয় না। কিছু জলজ তোমার ক্লেরোসেরান্স, যেমন ড্যাফনিয়া, এর দৈহিক গঠন ঋতুভেদে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। এইভাবে তোমার যে বিভিন্ন স্তরে যে পানির প্ল্যাঙ্কটন আছে, তাদের বিস্তারও তাপমাত্রা বৃদ্ধি পেলে খুব সুন্দরভাবে এরা ইতিবাচক প্রভাব বিস্তার করে। আর তাপমাত্রা হ্রাস পেলে পানির অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমে যায়, স্বাভাবিকই। প্ল্যাঙ্কটনের বৃদ্ধি কমে যায়। সুতরাং তোমার সেখানে প্ল্যাঙ্কটন মারা যায়, মানে ওই জলাশয় বাধাগ্রস্ত হয় এবং জীবকুল হুমকির সম্মুখীন হয়। তাহলে তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে পানির ঘোলাত্ব, টার্বিডিটি অফ ওয়াটার। পানির ঘনত্ব সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা আছে। ঘোলাত্ব, পানিতে পলি, বালুকণা সহ বিভিন্ন ভাসমান ও দ্রবীভূত যে জৈব পদার্থের উপস্থিতির কারণে পানি ঘোলা হয়। যত বেশি উপাদান, যত বেশি কম্পোনেন্টস থাকে, ততই পানি বেশি ঘোলা হয় অতিরিক্ত। স্থির পানির জলাশয় অপেক্ষা প্রবাহমান পানির জলাশয়ে পানি ঘোলা হয় বেশি। প্রচুর বৃষ্টিপাতের ফলে এসব এলাকায় তোমার স্বাদু পানির জলাশয়ের পানি ঘোলা হয়। ঘোলা পানিতে আলোর প্রবেশতা কম থাকে, আলো সহসা প্রবেশ করতে পারে না, ফলে পানির এই যে অস্বচ্ছতা দেখা দেয়, যা জীবকুলের বিকাশ এবং বিস্তারে প্রতিকূলতার সৃষ্টি হয়। তাহলে স্বাদু পানির চাপ অপেক্ষাকৃত বেশি। স্বাদু পানির চাপের চেয়ে তাদের চাপ বেশি থাকে। ঘোলা পানিতে বসবাসকারী যে জীবগোষ্ঠী থাকে, জীবগোষ্ঠীর মধ্যে যে স্বতন্ত্র প্রকৃতির বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তাহলে এই ঘোলা হওয়ার ফলে কি হয়? পানি ঘোলা হওয়া জলাশয়ে সূর্যালোক প্রবেশ করতে পারে না, ফলে খাদ্য উৎপাদনে ব্যাহত হয়, ফলে জীবকুলের জীবন বিপদের সম্মুখীন হয়, হুমকির সম্মুখীন হয়। আর ঢেউ, তারপরে আসে ওয়েভ। ওয়েভ হলো ঢেউ হলো কি? ঢেউ আমাদের ধারণা আছে, ঢেউ পানির গতিশীলতার একটা অংশ। পানি যে প্রবাহমান হয়, গতিশীল হয়, সেটার একটা অংশ। স্বাদু পানির জলাশয়ে ঢেউয়ের তীব্রতা কম থাকে, প্রধানত বাতাসের কারণে ঢেউ হয়। ঢেউয়ের আয়তন এবং বিস্তৃতি নির্ভর করে স্বাদু পানির আয়তন, অবস্থান, গভীরতা এবং বাতাসের গতিবেগের উপর। তাহলে এই ঢেউ
পানির আয়তন যত বেশি হবে ঢেউ তত বড় হবে, ঠিক আছে। প্রবাহমান পানিতে ঢেউ বৃষ্টি বা স্রোতের কারণেও হয়, এবং এই ঢেউয়ের কারণে তোমার ওই অঞ্চলের জীবকুলের মধ্যে একটা অভিযোজনীর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ঢেউয়ের প্রভাবটা জীবকুলের উপর কীরকম বিস্তার লাভ করে সেটা আমরা একটু দেখি। পানিতে ঢেউ বৃদ্ধি পেলে কি হয়, পানির যে ঢেউ বৃদ্ধি হয় তখন নরম দেহের যে প্রাণীগুলো থাকে সেগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, এবং অমেরুদণ্ডী প্রাণীরও ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি থেকে রেহাই পেতে স্বল্প ঢেউযুক্ত পানিতে নরম দেহী প্রাণীরা প্রাণীদের একটা পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। এই অবস্থায় পানিতে তাদের অক্সিজেন এবং খাদ্য সরবরাহে সহায়তা করে। অনেক অঞ্চলে অনেক স্বাদু পানির উদ্ভিদ এবং প্রাণী কী করে ঢেউয়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, যেমন ধরো প্ল্যাঙ্কটন। ফলে এদের নতুন প্রজনন এবং খাদ্যর জন্য এরা খুঁজতে হয়, এদের অসুবিধা হয়। পানিতে ঢেউ থাকলে কি হয়, পানি আন্দোলিত হয়, এই আন্দোলনের ফলে অক্সিজেনের পরিমাণও বৃদ্ধি পায়, তাপমাত্রা সমভাবে বিস্তার লাভ করতে পারে, এটা একটা পজিটিভ সাইড। এবং অনুকূল এই পরিবেশে প্রাণীর বৃদ্ধি এবং বিকাশ দ্রুত হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই ঢেউয়ের কারণে আমরা দেখছি যে অনেক সময় নরম দেহী প্রাণীদের বিপদগ্রস্ত হয় এবং তারা দেখা যায় যে অন্যত্র চলে যায়, এবং তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য তাদের বিপদের সম্মুখীন হতে হয়। আবার এই ঢেউয়ের ফলে যে তাপমাত্রা তোমার সমভাবে বিস্তার লাভ করে, অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং খাদ্যের মাত্রা বেড়ে যায়, উৎপাদনশীলতা ইতিবাচক প্রভাব বিস্তার করে। তাহলে আমরা যেটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটুকু করলাম, আমরা আজকে যতটুকু জানলাম যে ভৌত জলজ পরিবেশের, জলজ বাস্তুতন্ত্রের ভৌত বৈশিষ্ট্য এবং জীবকুলের উপরের প্রভাব। তো সেখানে আমরা বেশ কয়েকটি ভৌত বৈশিষ্ট্য জানলাম। পানির রং, হ্যাঁ, তারপর পানির রং জানলাম আমরা, পানির গভীরতা জানলাম আমরা, তাপমাত্রা জানলাম আমরা, সূর্যালোক জানলাম আমরা। এভাবে আমরা বেশ কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা তারপর পানির স্রোত সম্পর্কে জানলাম, লাইট, টেম্পারেচার, ঘোলাত্ম, টার্বিডিটি এবং ঢেউ। এই বৈশিষ্ট্যগুলো জলজীবগুলির উপর কীভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা হলো। চলো আমরা আজকে এখানেই শেষ করি। আমরা পরবর্তী ক্লাসে আরেকটি টপিকস নিয়ে তোমাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।